ইফা বুঝতে পারছে এদের সাথে তর্ক করে লাভ হবে না। এদের কেউ তাকে সাহায্য করবে না, সবাই হয়তো অতীতটা জানে। এবারের কেউ তাকে এখানে রাখতে চায় না। তবে ইফা এত সহজেই হেরে যাওয়ার পাত্রী না, সে ঠিকই তার স্বামীকে ছাড়িয়ে আনবে। দরকার হলে নিজের পুরাতন সম্পর্ক জোড়াতালি দেবে। পরের দিন সকালে ইফা রিমসার বাবার বাড়িতে চলে যায়। রিমসার মা ইফাকে দেখার সাথে সাথে তাদের বাড়ির সদর দরজার মুখের উপর বন্ধ করে দেয়। ইফা জোরে জোরে দরজাতে নক করতে থাকে, তবুও রিমসার মা দরজা খোলে না। বাড়ির ভেতর থেকে রিমসার মা সোজা কর্কশ গলায় বলে, আমরা দুধকলা দিয়ে কালসাপ পুষেছি, সেই কালসাপ যে বড় হয়ে আমার মেয়ের সংসারেই ছোবল দেবে ভাবতেও পারিনি। তোর মতো কালসাপের কোনো স্থান নেই আমার বাড়িতে, তুই আর কখনো এখানে স্থান পাবি না। ইফা বুঝতে পারে রিমসার মা প্রচুর রেগে আছে। এখানে তার চাল ডাল কিছুই গলবে না। তাই সে নিজের মা নীলুফার বেগমের কাছে যেয়ে তাকে জড়িয়ে ধরে হাওমাও করে কান্নায় ভেঙে পড়ে। নীলুফার মা মেয়েকে ছাড়িয়ে একটু দূরে সরে দাঁড়িয়ে বলে, তুই এখানে কেন এসেছিস? রিমসার সংসারটা ভেঙেও তোর শান্তি হয়নি, এখানে আবার কি দরকার তোর? ইফা কান্না থামিয়ে বলে, মাগো, রিমসা আমার স্বামীকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে। নীলুফা বেগম আলহামদুলিল্লাহ বলেন। তারপর ইফার গালে ঠাঠিয়ে একটা থাপ্পড় দিয়ে বলে, আমার স্বামী বলতে লজ্জা করছে না? দায়ান শুধুমাত্র রিমসার স্বামী, তোর মতো ডাইনির স্বামী কেন হতে যাবে? আমার আম্মাজান তার স্বামীকে শিক্ষা দিচ্ছে, সে যে ভুল করেছে তার জন্য এরকম শিক্ষা ঠিক আছে। ইফা ওর মায়ের পা জড়িয়ে ধরে বলে, আম্মা, তুমি এমন কথা বলিও না, তুমি তো আমার নিজের মা। তাহলে ওই রিমসার হয়ে ওকালতি কেন করছো? তুমি রিমসাকে একটু বুঝিয়ে বলো ওনাকে যেন থানা থেকে আমার জন্য ছাড়িয়ে আনে। নীলুফা বেগম পা ঝাড়া দিয়ে সরে এসে বলেন, রিমসা যা করেছে একদম ঠিক কাজ করেছে, নিজের স্বামীকে উচিত শিক্ষা দিয়েছে। আজকে যদি আমি তোর মতো কলঙ্কি মেয়েকে সাপোর্ট করি তাহলে সমাজের প্রতিটা মেয়ে আর একটা মেয়ের সংসার ভাঙার সাহস পেয়ে যাবে। আমি মা হয়ে নিজের মেয়ের প্রতি কোনো সহানুভূতি দেখাচ্ছি না, কারণ তুই আমার সেই ভালো মেয়ে না। এত ভালোই যদি হতেই তাহলে কখনই তাদের সাথে বেইমানি করতে পারতিস না যাদের নুন খেয়ে বড় হয়েছিস। ইফা চেঁচিয়ে বলে, কি এমন খারাপ করেছি মা আমি? একটু সুখে থাকার জন্য না হয় আমি রিমসার স্বামীকে পটিয়ে বিয়ে করেছি, তাতে এমন কি ক্ষতি হয়েছে বলবে? নীলুফা বেগম বলে, তুই এক নম্বরের স্বার্থপর বেইমান মেয়ে। যে বাড়িতে গেছিস তাদের সাথেও তো বেইমানি করে রেখেছিস। সে খবর কি তোর বর জানে? মনে তো হয় না জানে না। যদি জানতো তাহলে তোকে কোনোদিন নিজের বউ করে সঙ্গে নিয়ে যেত না। ইফা জোরে বলে, মা, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। সাহায্য করার হলে করো, নয়তো রিমসার বাবা মাকে বলো তাদের মেয়েকে বোঝাতে। তুই তাদের সামনে দাঁড়ানোর মুখ রেখেছিস আমার? রাখিস নাই। তাছাড়া তুই যদি ভালো চরিত্রের মেয়ে হইতি তাহলে তোর হয়ে রিকোয়েস্ট করতাম, কিন্তু তুই তো আগে থেকেই খারাপ। এখন না হয় দায়ানকে পটিয়ে পাঠিয়ে চেয়ারম্যান বাড়ির বউ হয়েছিস, কিন্তু কিছুদিন আগেও তো মেম্বারের সাথে তোর তো ভালো সম্পর্ক ছিল, তাকে তুই অস্বীকার করতে পারবি? এসবের পরেও তুই ভাবছিস রিমসা এত সহজে তাকে ওর স্বামী দিয়ে দিবে? আমি আমার স্বার্থের জন্য যা ইচ্ছা তাই করতে পারি। রিমসার স্বামী কেন, দরকার হলে আরও অন্য কারো স্বামীকে হাতিয়ে নিব। তবু আমি বড়লোক টাকা পয়সাওয়ালা স্বামী নিয়ে সুখে থাকতে চাই। নীলুফার বলে, হ্যাঁ তো যা না শ্বশুর বাড়িতে যা, স্বামী ছাড়া সেই সুখে থাকবি তুই? আমার মন প্রাণে চাইছে তোর আর দায়ানের ছাড়াছাড়ি হয়ে যাক, রিমসা তার লড়াই ও বিজয়ী হোক। ইফা রেগে গড়গড় করে বলে, তোর মতো মা না থাকাই ভালো। জীবনে কোনোদিন শান্তির মতো রাখতে পারিস নাই, আবার আমি শান্তিময় থাকতে চাইছি তাতেও খুশি না। নিজের মেয়ের থেকে অন্যের মেয়ের প্রতি দরদ বেশি, তাই না? তুই থাক তোর পরোপকার নিয়ে, আমি নিজেই যাচ্ছি নিজের উপকার করতে। ইফা প্রস্থান করেই নীলুফার বেগমের মুখের শাড়ির আঁচল গুজে কান্না করতে শুরু করে। সারা জীবন কার জন্য সে এত কষ্ট করেছে, তার সারা জীবনের কষ্টের মেয়েটা এই মূল্য দিল। এদিকে রিমসার মা মেয়েকে ফোন করে জানিয়ে দেয় ইফা এখানে এসেছিল সে খবর। রিমসা তার বাবা মাকে চিন্তামুক্ত থাকতে বলে। রিমসার বাবা মার মেয়ের উপর পূর্ণ ভরসা আছে, তারা জানে তাদের মেয়ের জন্য কোনটা উচিত হবে, তাদের মেয়ে সঠিক কাজ করবে। অন্যদিকে ইফার আর বুঝতে বাকি রইল না তাকে সাহায্য করার লোকের বড়ই অভাব। ইস, আর যদি সে অবিবাহিত থাকতো তাহলে তাকে সাহায্য করার জন্য কত ছেলে লাইনে দাঁড়িয়ে যেত। কেন যে জোকের বসে দায়ানকে বিয়ে করতে গেল?
এখন যদি সত্যি ওর 7 বছরের জেল হয়ে যায় তাহলে তো সমস্যা। স্বামী ছাড়া সে কাকে নিয়ে বাহাদুরি করবে? আর ওই বাড়ির মানুষেরা তাকে কোনোদিনও শান্তিতে থাকতে দেবে না। কয়দিন দায়ান ছিল বলে চুপচাপ কাজকর্ম করেছে, এখন তো সে নেই, আর আসবে কি না তাও নিয়েও সন্দেহ আছে। তাহলে এখন নিজের নতুন ব্যবস্থা করা দরকার। বিকেলবেলা চেয়ারম্যান বাড়ি থেকে একটু দূরেই আছে সুন্দর বড় শান বাঁধানো পুকুর। পুকুর পাড়ে চারপাশে নানা রকম ফলের গাছ দিয়ে ভরা। মাঝে মধ্যেই বিকেলবেলা 3 জন এখানে আসে আড্ডা দিতে। পুকুর পাড়টা অনেকটা নীরব, আশেপাশে দিয়ে লোকজনের চলাচল কম করে। 3 জন আজকেও আড্ডা দিতে আসরের নামাজটা পড়ে চলে এসেছে। রিমসা একদিনে পুকুরের পানির দিকে তাকিয়ে আছে। রিমসা হুট করে বলে ওঠে, আচ্ছা, কোনো কাজের জন্য তো প্রকৃতি তাড়াহুড়ো করে না। আমরা মানব জাতির সব কাজে কেন এত তাড়াহুড়ো করি? কেন সবাই কাজে এত তাড়াহুড়ো করি, তবুও আমাদের সব কাজে সফলতা আসে না? উল্টো অনেক সময় আমাদের ভালোর স্থানে খারাপ হয়। ইলমা রিমসার কাঁধে হাত দিয়ে বলে, ভাবি, সবাই যদি এসব কিছু নিয়ে চিন্তা করত তাহলে আমাদের সমাজে এত করুণ অবস্থা হতো না। সবাই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত, এতটা ব্যস্ত যে নিজের ভালো করতে যেয়ে তারা অন্যের ক্ষতি করতেও পিছপা হয় না। ঝর্ণা নীরবতা ভেঙে বলে, ভাবি, ভাইয়ার জন্য কষ্ট পাচ্ছ তাই না? তোমার এত কিসের কষ্ট? তোমাদের তো আর প্রেমের বিয়ে না, এটা একটা দুর্ঘটনার বিয়ে, যেখানে বিয়ের দিন থেকেই ভাইয়ের সাথে তোমার সম্পর্ক নর্মাল ছিল না। রিমসা দীর্ঘ শ্বাস ছেড়ে বলে, আচ্ছা, প্রেম ছাড়া বিয়ে করলে তার প্রতি অনুভূতি সৃষ্টি হবে না, এমনটা কে বলেছে তোমাকে? তুমি বিয়ে সম্পর্কে কতটা জানো? বাচ্চা মেয়ে একটা, নাক চিপলে দুধ বেরোবে। ঝর্ণা লজ্জিত হয়ে আমতা আমতা করতে থাকে। রিমসা ঝর্ণার হাত ধরে টেনে তার পাশে বসিয়ে বলে, জন্ম, মৃত্যু, বিয়ে, এই 3 জিনিস মানুষের জীবনের সব থেকে বড় ঘটনা। দুজনের মধ্যে পারস্পরিক ভালোবাসার জন্য বিবাহের চেয়ে উত্তম আর কিছুই নেই। ইবনে মাজা 1847 বিবাহ একটি ইবাদত, আমার ইজ্জত আবরু রক্ষা করার একটি হাতিয়ারও বসে। ঝর্ণা মাথা নিচু করে বলে, আচ্ছা ভাবি, ভুল হয়ে গেছে, মাফ করে দাও। ইলমা তখন ঝর্ণার মাথায় টোকা দিয়ে বলে, আমরা যদি নিজেদের মধ্যে মাফ সাফ চাওয়াচাওয়ি করতে থাকি তাহলে আমাদের একতা থাকবে তো? রিমসা বলে, জানো, জীবনটা কখনোই সুন্দর থাকে না, জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হয়। তাছাড়া আমাদের সম্পর্কটা কি প্রথমেই এমন ছিল? আমাদের সবাইকে সম্পর্কটা সুন্দরভাবে গড়ে নিতে হয়েছে। তবে আমার শ্বশুরবাড়ির সকলে অনেক সাপোর্ট করেছে, নয়তো এতদিন এ বাড়িতে থাকা সম্ভব ছিল না। ইলমা বলে, জানো ভাবি, আমার দাদা ভাই আর দাদিমা অনেক পরেশগার ছিলেন। তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, সাথে অন্যদের নামাজ পড়ার জন্য তাগাদা দিতেন। আমাদের বাড়িটা প্রথম থেকে মেয়েদের অনেক সম্মান করে। দাদা ভাই আমার 2 ভাইয়ের জন্মের সময় এতটা খুশি হয়েছিলেন না যতটা তিনি আমার জন্মের সময় হয়েছিলেন। মেয়ে আল্লাহর রহমত, বাড়িতে মেয়ে জন্মগ্রহণ করলে তারা খুব খুশি। আল্লাহ কন্যা সন্তানের রূপে তাদের বাড়িতে রহমত দান করেছেন। আমার জন্মের পর দাদাভাই অনেক দান করেন। দাদিমা আম্মাকে সব সময় বলতেন, রেহেনা, তুমি সব সময় একটা কথা মাথায় রাখবে, তোমার 2 ছেলে বড় হয়ে যখন বিয়ে করে বাড়িতে বউ আনবে, তখন সেই বউ দুটা কিন্তু কারো বাড়ির রহমত, তাদেরকে নিজের মেয়ের মনে করবে। তুমি তাদের আদর, ভালোবাসা, সম্মান উপহার দিলে তারাও তোমাকে তোমার প্রাপ্য সম্মান দিবে। তারা কখনোই তোমাকে শাশুড়ি মনে করবে না। আমার আর তোমার সম্পর্কটা দেখেছো না কেমন? আশা করি তুমিও আমার মতো আদর্শ শাশুড়ি হতে চেষ্টা করবে। কোনো সময় নিজের সন্তানের প্রতি দুর্বল হয়ে বাড়ির বউয়ের সাথে অন্যায় করবে না। ওই মেয়েগুলো কিন্তু অন্যের নারী ছেঁড়া ধন। তাদের পিতামাতা তোমাদের মতো আদর যত্নে সন্তান বড় করেছে, তাই তো আম্মা শুরু থেকে তোমার প্রতি মেয়ের মতো সহানুভূতি দেখাচ্ছে। আমি জানি আম্মা আব্বা তোমাদের সাথে ভালো ব্যবহার করছে। তোমরাও সারা জীবন তাদের নিজের বাবা মা মনে করে সম্মান করবে। রিমসা আফসোসের সুরে বলে, ইসরে, দাদাভাই আর দাদিমা যদি বেঁচে থাকতেন তাহলে খুব ভালো হতো। তাদের থেকে অনেক কিছু শেখার ছিল, কেন যে তাদের ভালোবাসার অংশীদার হতে পারলাম না। ইলমা বলে, ভাবি, 2 বছর আগে আমাদের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে, যে দুর্ঘটনা দাদাভাই সহ্য করতে পারে না। ঘটনার মর্মান্তিকতা এতটা গভীরভাবে তাকে গ্রাস করে
যে সে অসুস্থ হয়ে মারা যায়। দাদাভাই এর শোকটা দাদিমাকে প্রবলভাবে আঘাত করে, সেই কারণে বছর পেরোতে না পেরোতেই দাদিমা আমাদের ছেড়ে চলে যায়। জানো ভাবি, তাদের দুজনের অভাবে চলে যাওয়াতে বাড়ির সবাই অনেক ভেঙে পড়ে। এই সব ঘটনার সব থেকে বেশি প্রভাব পড়ে দাদাই ভাইয়ের উপর, কারণ ইলমা আর কিছু বলবে তার আগেই ওই দূরের মসজিদ থেকে মিষ্টি মধুর আজানের সুর ভেসে আসতে শুরু করে। তিনজন দ্রুত আড্ডা ছেড়ে বাড়ির পথে রওনা দেয়। রিমসা বলে, আল্লাহ, আমরা এত সময় ধরে এখানে বসে আছি, ওইদিকে বাড়িতে বড় ভাবির এমন অবস্থায় সে একলা আছে। তাকে একলা রেখে আমরা মনের সুখে গল্প করছি, যেখানে আমাদের তাকে সময় দেওয়া দরকার ছিল। এমনিতেই এই সময় তার মন মানসিকতা বদলে গেছে অনেকটা। ঝর্ণা বলে, মেয়ে মানুষ মানেই ঝামেলা। একজন মেয়ে যদি বাড়ি মাতিয়ে রাখতে পারে, সেখানে তিনজন মেয়ে একসাথে আড্ডা দিতে বসলে তারা দিন দুনিয়া ভুলে যাবে, এটাই নিয়ম। হ্যাঁ, শয়তান এসে ঘাড়ে চেপেছিল, নয়তো বাড়িতে যে আজ আম্মা নেই সে কথা কেমন করে ভুলে গেছি আমরা। এক বুক ভয় নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতেই দেখে সদর দরজার সামনে রেহানা বেগম রাগী চেহারা করে দাঁড়িয়ে আছে। রেহানা বেগম গম্ভীর কণ্ঠে বলে, এত তাড়াতাড়ি ফিরে আসলে কেন? কাল সকালে ফিরে আসলেই তো পারতে। ভাগ্যিস আমি রওনা দেওয়ার পরে কি মনে করে ও বাড়িতে ফিরে এসেছিলাম, নয়তো আজ কত বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো জানো। রাইসা মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। আল্লাহর সহায় ছিলেন বলে মেয়েটাকে নিজেই কোনো রকম পড়ার হাত থেকে রক্ষা করেছে। তোমরা জানো মেয়েটা কতটা ভয় পেয়েছে। তিনজন আর কোনো কথা না বাড়িয়ে রাইসার রুমে ছুটে যায়। রিমসা রাইসাকে জড়িয়ে ধরে বলে, ভাবি, আপনি আমাদের যাওয়ার অনুমতি দিয়েছিলেন, তবে আপনার অনুমতি নিয়ে যাওয়া একদম উচিত হয়নি। আজকে আপনার যদি কিছু হয়ে যেত তাহলে সারা জীবনেও নিজেকে ক্ষমা করতে পারতাম না। রাইসা মুচকি হাসি দিয়ে বলে, আরে তোমরা সবাই এভাবে কান্না করছো কেন? আমার কিছু হয়েছে? হয়নি। আল্লাহ যা করেন ভালোর জন্য। দেখো আমি একদম ঠিক আছি। আর তাছাড়া তোমরা কি জানতে আমার শরীরটা আজকে হঠাৎ করে খারাপ হবে? গর্ভাবস্থায় এমনটা স্বাভাবিক ব্যাপার, শুধু একটু সাবধানতা অবলম্বন করে চলতে হয়, এই আর কি। এতে কান্নাকাটির কিছু নেই। এমন সময় দিরহাম সেখানে এসে উপস্থিত হয়। দিরহামকে দেখে তারা রুম থেকে প্রস্থান করতে উদ্ভূত হয়। তার পূর্বে রিমসা বলে, ভাবি, আজকের পর থেকে তোমাকে একটু একা ছাড়বো না, ছায়ার মতো সব সময় থাকবো তোমার সাথে, দেখে নিও। রাইসা মুচকি হাসি উপহার দেয়, কিন্তু ঠোঁটের কোণায় হাসি থাকলেও চোখের কোণায় জল চিকচিক করছিল। সবাই রুম থেকে প্রস্থান করতেই দিরহাম রাইসাকে জড়িয়ে ধরে ওর কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। তারপর নিজের স্ত্রীকে বুকের মাঝে ভালোবাসার আলিঙ্গনে মুড়িয়ে রাখে। এরপর রাতে বাড়িতে কেউ আর কোনো আলোচনা করে না। রিমসা নিজের রুমে এসে বিছানায় শরীরটা এলিয়ে দিতেই নিজের সম্পর্ক নিয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে যায়। যেখানে সুখের সাগরে ভাসার কথা ছিল, সেখানে সে দুঃখের সাগরে ধাক্কাধাক্কি খাচ্ছে। এসবের জন্য সে কাকে দায়ী করবে? দায়ানকে নাকি বিপরীতমুখী পরিস্থিতিকে? আসলে কি এসবের জন্য দায়ান আসল দোষী? হ্যাঁ, দায়ান অন্যায়ের প্রতিকার করতে চেয়ে আমার সাথে বড্ড বেশি অন্যায় করেছে। দায়ান আমাকে সুখী রাখবে বলেছিল, কিন্তু সে কথা রাখে নাই, তাই তো বাধ্য হয়ে তাকে উচিত শিক্ষা দিতে হচ্ছে। রিমসা দায়ানকে ভালোবাসে, তার মানে এই নয় যে তার করা অন্যায়ের কোনো প্রতিবাদ করবে না। নিজের বুকের উপর পাথর চাপা রেখেছিল এতদিন। সবাই চোখে যা দেখে তাই বিশ্বাস করে, কানে যা শুনে তাই বিশ্বাস করে। আচ্ছা, কখনো কেউ কোনোদিন এসবের সত্যতা যাচাই করে না কেন? এসব করার সময় কোথায় মানুষের? আমাদের সম্পর্কের গভীরতা আমরাই জানি। আজ অনেক দিন পর রিমসা দায়ানের সাথে দেখা করতে এসেছে। রিমসা যে দায়ানের সাথে দেখা করতে এসেছে সে কথা কাকপক্ষীও জানে না। আজ অনেক দিন পর সে তার প্রিয় না অপ্রিয় মানুষটার সামনে দাঁড়িয়ে আছে। রিমসাকে দেখে দায়ান মুখ ফিরিয়ে অন্যদিকে চেয়ে থাকে। দায়ান গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তুমি এখানে কেন এসেছো? রিমসা প্রতি উত্তরে বলে, আপনাকে এক নজর দেখে আমার আঁখি দুটির তৃপ্তি মেটাতে, এই বুকের মাঝে থাকা ছোট অশান্ত হৃদয়টাকে শান্ত করতে এসেছি। বহুদিন হলো একান্তে আপনাকে এভাবে দেখার সুযোগ হয় না। দায়ান তাচ্ছিলের সাথে উত্তর দেয়, বলো, আমাকে উপহাস করতে এসেছো? তুমি সবকিছু জেনে বুঝে কেন আমাকে এভাবে বিপদে ফেলছো?
আমি তোমার কোন পাকা ধানে মই দিয়েছি বলতে পারো? নাকি তোমার উপকার করেছি দেখে আমার অপকার করে ফেরত দিচ্ছ? রিমসার কণ্ঠ দিয়ে কোনো আওয়াজ বাহির হচ্ছে না। সে চেষ্টা করছে তার স্বামীর সাথে তর্ক করতে, কিন্তু কেন জানি কিছুতেই কণ্ঠনালী দিয়ে কোনো আওয়াজ বাহিরে আগমন করছে না। সত্যি রিমসার অনেক বড় উপকার করেছে সে। আজকে এই দিনটা তৈরি করার জন্য তার অবদান অনেকটা জুড়ে। দায়ন এবার রাগী কণ্ঠে বলে, তুমি সব কিছু জানো আমার জীবনের উদ্দেশ্য, আমি কেন এসব করছি, তবু কেন আমার লক্ষ্যের বাধা হয়ে সামনে এসে দাঁড়াও? কেন আমাকে আমার পরিকল্পনা অনুযায়ী কাজ করতে দিচ্ছ না? কী চাই তোমার আমার কাছ থেকে? আমি তোমার কাছে কোনো কিছুতে দায়বদ্ধ না। রিমসা বেহারের মতো বলে, আমার আপনাকে চাই, সারা জীবন ভালোবেসে পাশে থাকার জন্য নয়। সারা জীবন আমার কাছ থেকে অবহেলা পাবেন তা ভোগ করার জন্য। আপনি নিজের স্বার্থপরের মতো কাজ করেছেন, তাহলে আমি কেন আমার প্রতিশোধের তৃষ্ণা মেটাতে স্বার্থপর হতে পারবো না? দায়ান চিৎকার করে বলে, তুমি চলে যাও আমার সামনে থেকে, আমি তোমাকে সহ্য করতে পারছি না। তোমার জন্য আমার হৃদয়ের মাঝে রক্তক্ষরণ হচ্ছে, তা তুমি বোঝো না? নিজের ভালোবাসা, আত্মসম্মান, ভবিষ্যৎ সব কিছু বিসর্জন দিয়েছি আমি শুধুমাত্র আমার লক্ষ্য পূরণের জন্য, কিন্তু তুমি আমার সেই লক্ষ্য পূরণের পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছো। কেন করছো আমার সাথে এমন আচরণ? রিমসার চক্ষু হতে অশ্রু ঝরছে। নিজের অশ্রু নিজেই দ্রুত মুছে কান্নাসিক্ত কণ্ঠে বলে, আপনি নিজের লক্ষ্য পূরণের জন্য ভুল পথের পথিক হয়েছেন। আপনার অর্ধাঙ্গিনী হিসেবে আমার কর্তব্য আমি যেন আপনাকে সঠিক পথে নিয়ে আসি। সবাই যদি আপনার কাছে থেকে মুখ ফিরিয়ে থাকে, তাহলে আপনাকে ভালো মন্দের পার্থক্য কে বোঝাবে? দায়ান মেয়ের যাওয়া কণ্ঠে বলে, আমি চাই না তুমি আমার জীবনের সাথে জড়িয়ে থাকো, কারো দরকার নেই আমার জন্য আমি নিজেই যথেষ্ট। আমি যে পথে চলছি সেই পথের সঙ্গী তোমাকে করতে পারবো না। আমি কোনোদিনও তোমাকে কষ্টে দেখতে পারি না, এটা তুমি খুব ভালো করে জানো। প্লিজ সোনা, এসব বাচ্চামি বাদ দিয়ে নিজের জীবনটাকে সুন্দর করে সাজাও। আমাকে আমার মতো চলতে দাও, মুক্তি দাও আমাকে তোমার থেকে। রিমসা প্রতিউত্তরে আবারও বলে, সুন্দর করে জীবনটাকে আপনার সাথে সাজাতে চেয়েছি, তবে আপনি কি করলেন? আমার হক, আমার অধিকার নষ্ট করে দিলেন। আমার বিনা অনুমতিতে আমার জন্য সতীন নিয়ে চলে আসলেন, তাও আবার নিজের লক্ষ্য পূরণের জন্য। কেন আমার উপর একটু বিশ্বাস ছিল না? আমাকে বললে হয়তো আপনার দ্বিতীয় বিয়ে করা লাগতো না। আপনি এমন কিছু করবেন এমনটা আপনার থেকে আশা করি নাই। আপনার কাছ থেকে এই প্রাপ্তি বাকি ছিল। যখন দেখলে তোমাকে তাড়ানোর জন্য সতীন এনেছি, তখনও কেন চলে গেলেন আমার জীবন থেকে? কেন আঠার মতো লেগে আছো এই নষ্ট মানুষটার পেছনে? রিমসা ঠোঁটের কোণায় হাসি রেখে ফুটিয়ে বলে, আপনি খুব ভালো করে জানেন আমি আমার সাথে করা অন্যায়ের প্রতিবাদ করতে জানি। যেখানে স্বামী মহোদয় আমার জন্য সতীন আনবে, তাকে এমনিতে ছেড়ে দিব? এত ভালো আমাকে ভাবার দরকার নেই। দায়ান চিৎকার করে বলে, তুমি চলে যাবে নাকি আমি চলে যাব দুনিয়া থেকে? রিমসা তার ছেলের সাথে বলে, আপনি মরবেন না তা আমি খুব ভালো করে জানি। আচ্ছা থাক, আপনাকে আর ডিস্টার্ব না করি। আজকের মতো এটুকু প্রেম আলাপ যথেষ্ট। এরপর মনের প্রশান্তি নিয়ে দায়ানের সামনে থেকে রিমসা প্রস্থান করে। দায়ান নিজের সামনে থাকা দেয়ালে হাত দিয়ে জোরে বাড়ি দিয়ে বলে, কেন তোমার আগমন আমাকে বারবার পোড়ায়? কেন তোমার আগমন আমাকে বারংবার কাঁদায় বলতে পারবে? তুমি কেন এলে আমার অন্ধকার জীবনে? কেন জড়ালে নিজেকে সম্পর্কে? এর উত্তর জেনেও অজানা রইল। এদিকে সকালে বাবার বাড়িতে যাবার নাম করে বেরিয়েছিল রিমসা, তবে সে বাবার বাড়িতে যাবার পথিমধ্যে দায়ানের সাথে দেখা করেছে। সে যেহেতু বাবার বাড়ির নাম করে এসেছে, তাই সে এখন বাবা মার সাথে দেখা করবে। সন্ধ্যাবেলা ফিরে যাবে ওই নীড়ে, যে নীড়ে তার হৃদয়ের মানুষের স্মৃতি নিয়ে সাজানো। বাবার বাড়িতে এসেই বাবাকে আলিঙ্গন করে কান্নায় ভেঙে পড়ে রিমসা। পাশেই তার মা দাঁড়িয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রিমসা নাক টেনে বলছে, তোমরা কতটা স্বার্থপর ভাবা যায়? রিমসার বাবা মা ভেবেছে এত ঘটনা ঘটে গেছে, তবুও তারা ওই বাড়ি থেকে মেয়েকে ফিরিয়ে আনতে যায়নি দেখে হয়তো এভাবে কান্না করছে। তবে রিমসা বাবা মাকে অবাক করে দিয়ে বলে, এতদিন পর মেয়ে বাড়িতে এসছে, তাকে বাড়ির সদর দরজার সামনে দাঁড় করিয়ে রেখেছ। মনে হচ্ছে আমি ভিক্ষুক, আমাকে কিছু দান করে বিদায় করবে। মেয়ের মুখে এমন কথা শুনে তারা দুজনেই অবাক হয়ে যায়। তাদের মেয়ে এমন পরিস্থিতিতে এভাবে কথা বলবে তারা আশা করেনি। এরপর রিমসাকে নিয়ে বাড়ির অন্দরমহলে প্রবেশ করে তারা। আজকে রিমসার পছন্দ মতো সবকিছু রান্না করেছে তার মা। এদিকে রিমসার খাবার খেতে বসে ওর মাকে উদ্দেশ্য করে বলে,
মা, আমার জন্য যত আইটেম রান্না করেছো সব কিছু টিফিন বক্সে ভরে দাও। ভাবি আর 2 ছোট বোনের জন্য নিয়ে যাব। রিমসার মা অবাক হয়ে বলে, বাক্সে ভরে দেবো মানে কি? তুই কতদিন পর বাড়িতে এসেছিস, থাকবি না এখানে? রিমসা সোজাভাবে উত্তর দেয়, আমার এত সময় নেই। তাছাড়া আমি অনেক ব্যস্ত, আমার ব্যস্ততা তোমরা বুঝবে না। এখন যা বলেছি তাই করো। রিমসার বাবা বলে, আজকের রাতটা না হয় এখানে থেকে যা। কি দরকার বাবা? আমি যদি এখানে থাকি তাহলে দেখবে আবার কোনো সমস্যা সৃষ্টি হবে। আমি এই গ্রামে থাকা মানে বিপদে পড়া। ছোটবেলায় বনবাসী হয়েছিলাম, আর বড়বেলায় বিয়ে করে যাবজ্জীবন কারা ভোগ করছি দায়ানের কারাগৃহে। রিমসার বাবা মা দুজনে মেয়ের মুখে এমন কথা শুনে দীর্ঘশ্বাস ছাড়ে। তখন রিমসা বলে, তা মা, তোমার ছেলে আর বৌমা গ্রামের বাড়িতে বেড়াতে আসবে না? না মানে সেই যে বিয়ের পর বউ নিয়ে শহরে গেল, তারপর আর কোনোদিন বাবা মার সাথে দেখা করতে আসার প্রয়োজন বোধ করলো না? রিমসার মা বলে, দেখা করতে না আসলেও রোজ দুইজনে কয়েকবার ফোন করে খোঁজ খবর নেয় আমাদের। মাসে মাসে আমাদের জন্য হাত খরচের টাকাও পাঠিয়ে দেয়। আমাদের দুজনকে ওদের সাথে গিয়ে থাকতে বলে। রিমসা নরম কণ্ঠে বলে, আচ্ছা মা, টাকা পয়সা কি সব? বাবা মা এই বয়সে তাদের সন্তানদের সাথে কিছু সময় কাটাবে, এটাই তো তাদের ইচ্ছা, তাই না? তারা দুজনে আর কোনো কথা বলে না। কিছু সময় নীরবতা পালনের পর রিমসার মা বলে, তুই তো জানিস তোর ভাই তোকে কতটা ভালোবাসে। তোর সাথে এখানে এত কাহিনী ঘটেছে দেখে সে গ্রামকে ঘৃণা করে, আর মনের বিতৃষ্ণার জন্য সে গ্রামের বাড়িতে আসতে আগ্রহ বোধ করে না, তাই আমরাও জোর করি না। রিমসা জানে তার ভাই সত্যি তাকে যথেষ্ট ভালোবাসে, তাই তাদের সাথে আর কোনো বাড়িতে আলোচনা করে না। এ বাড়িতে কেউ তাকে শ্বশুরবাড়ির কথা জিজ্ঞাসা করে না, কারণ তারা জানে শ্বশুরবাড়ির লোকেরা যদি ভালো না হতো তাহলে তাদের মেয়ে কোনোদিনও ওই বাড়িতে এভাবে পড়ে থাকতো না। সব থেকে বড় কথা হচ্ছে রিমসা ওই বাড়িতে সবার সাথে আনন্দে আছে। রিমসার বাবার বাড়ি থেকে বেরোতে রাত হয়ে যায়। তাকে এত রাতে একা ছাড়তে চায়নি, তবুও সে জোর করেই একাই বেরিয়ে পড়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। চেয়ারম্যান বাড়িতে রিমসা অনেক রাতে প্রবেশ করে। ইলমা রাত জেগে লেখাপড়া করছিল। তখন সে বুঝতে পারে রিমসা এসেছে, কারণ সে ইলমার কাছে ফোন করে দরজা খোলার জন্য, তাই সে বাড়ির মেইন দরজা রিমসার জন্য খুলে দেয়। ইলমা তখন বলে, ভাবি, এত রাতে বাড়িতে না আসলেই পারতে। কি দরকার ছিল বলো একা রিস্ক নিয়ে রাতে এভাবে আসার? রিমসা বলে, ও তুমি বুঝবে না, রাতে না আসলে সকালের মজা নিব কি করে? তাই বলে ইলমার সামনে শপিং ব্যাগ এগিয়ে দিয়ে বলে, খাবারগুলো ফ্রিজে রেখে দাও, কাল সকালে সবাই মিলে খাবো। আম্মা সবার জন্য পাঠিয়েছে, যেহেতু অনেক রাত হয়ে গেছে আজকে আর খাওয়া হলো না। পরের দিন সকালে রিমসার ঘুম ভাঙে মুঠোফোনের রিংটোনের আওয়াজে। ঘুম ঘুম চোখে বিছানাতে মুঠোফোন খোঁজাখুঁজি করে অবশেষে পেয়ে যায়। মুঠোফোন হাতে নিয়ে দেখে স্ক্রিনের উপর মা নামটা জ্বলজ্বল করছে। রিমসা দ্রুত ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে তীব্র উৎকণ্ঠিত কণ্ঠে বলা শব্দগুলো ভেসে আসতে শুরু করে। অপর পাশ থেকে বলে, রিমসা, জানিস আমাদের গ্রামে কি হয়েছে? রিমসা ঘুম কাতুরে কণ্ঠে বলে, তুমি না বললে জানতে পারবো কি করে? আমি তো ভবিষ্যৎ দেখতে পারি না যে সবটা জেনে বসে থাকবো। রিমসার মা বলে, আমাদের গ্রামের শেষের দিকে এক বয়স্ক মহিলা থাকতো। কাল রাতে ওই মহিলার ছেলেটাকে কে বা কারা যেন এতটা মারধর করেছে যে কি বলবো। ছেলেটা না বাঁচার অবস্থায়, সদর হসপিটালে নিয়ে গেছে, হয়তো বাঁচবে না। জানিস ছেলেটার মা কি পরিমাণ বিলাপ করে কাঁদছে? রিমসা বিরক্তিকর ভাবে বলে, ছেলে হসপিটালে, তাতে এত কাদার কি আছে? রিমসার মা বলে, আমার সন্তানটা যদি হসপিটালে থাকে তাহলে তো আমি দুঃখে দুঃখী হব না? রিমসা বিরক্তিকর ভাবে বলে, যে সন্তান তার মাকে সম্মান করে না, নিজের বয়স্ক মায়ের গায়ে হাত তুলতে বিবেকে বাঁধে না, মাকে 3 বেলা সময় মতো খাবার দেয় না, ওই রকম সন্তানের বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওই সব কুলাঙ্গার সন্তানদের মরে যাওয়া ভালো। রিমসার মা আশ্চর্য হয়ে বলল, এসব কথা তুই জানলি কি করে? আমি তো তোকে কিছুই বলি নাই। আমার জীবনে গল্পটা বদলে যাওয়ার আগে আমাদের গ্রাম থেকে ওই বুড়িমা এখানে শ্বশুর আব্বার সাথে দেখা করতে এসেছিল। তখন দেখেছিলাম ওই বুড়িমাকে। তার ঠোঁটের কোণায় রক্তের শুকনো দাগ, চোখের এক কোণায় লাল হয়ে ফুলে আছে, সারা শরীরের লাঠির বাড়ির চিহ্ন স্পষ্ট বোঝা যাচ্ছিল।
সেদিন উনি খুব কান্না করে। তাকে সান্ত্বনা দিয়ে জানতে পারি তার সমস্যার কথা। ওনার ভাষ্য মতে, আমি এক জনম দুঃখী। স্বামীটা মারা যাওয়ার পর থেকে ছেলেটা বদলে গেছে। বিয়ে করবে বলল, বিয়ে দিয়েছি। বউ আর ছেলে একা থাকতে চায়। আমি তাদের সাথে থাকলে নাকি সমস্যা। ছেলের বউ আমাকে পছন্দ করে না, আমি নাকি অচল পয়সা। তারা আমার সাথে থাকতে পারবে না, আমার সাথে থাকলে নাকি মান সম্মান চলে যাবে। আমি বুড়ি হয়ে গেছি, তাদের পরিবারের যোগ্য না। তারা আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে, কিন্তু আমি নিজের স্বামীর ঘর ছেড়ে কেন যাব? এই স্বামীর ভিটেমাটি আমার শেষ সম্বল। তারা আমার কাছ থেকে শেষ সম্বলটা কেড়ে নিতে চায়। আমি তাদের আমার বাড়িটা লিখে দিচ্ছি না কেন? আমার উপর জুলুম করতে শুরু করেছে। আমার নিজের ছেলে আমাকে মারধর করে, ঠিকমতো 3 বেলা খাবার দেয় না, সারাদিন গালিগালাজ করে। দেখো না, আজকেও আমাকে মেরেছে। আপনারা একটু ছেলেটাকে বোঝান। আমি ওদের কোনো সমস্যা করব না, আমাকে শুধু যেন বাড়ি থেকে না তাড়িয়ে দেয়। ঘরের এক কোণায় মুখ বুজে পড়ে থাকবো, 3 বেলা খেতে দিতে হবে না। ওরা আমাকে যেন একবেলা পেট ভরে খাবার দেয়, আর এভাবে যেন আমার গায়ে হাত না তোলে। সেদিন আমি ওই বুড়িমাকে জড়িয়ে ধরে নিজেই কেঁদেছি। আমার পাশে পাথরের মতো স্থির হয়ে দাইয়ান দাঁড়িয়ে সব কথা শুনেছিল। এ সমস্ত কথা শুনে দাইয়ান বুড়িমার ছেলেকে ঠান্ডা মাথায় বুঝিয়ে বলেছিল সে যেন তার মায়ের সাথে আর খারাপ ব্যবহার না করে। রিমসার মা সবটা শুনে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বলে, জানিস রে মা, আমাদের কয়েকটা গ্রামে কার নজর পড়েছে। কিছুদিন পর পর খুনের খবর, নয়তো মারধরের খবর। সে যাই হোক, তুই সাবধানে থাকিস। রাখছি এখন। সকালে মায়ের সাথে কথা বলার পর ফ্রেশ হয়ে রিমসা রেহানা বেগমের কাছে যায়। রেহানা বেগমের কাছে যেয়ে সে বলে, আম্মা, আমি একটু ওনার সাথে দেখা করতে যেতে চাই। যদি আপনি অনুমতি দেন তাহলে যাব, নয়তো যাব না। রেহানা বেগম মুচকি হেসে বলে, তোমার স্বামীর কাছে যাবে, তাতে আমার কাছ থেকে অনুমতি নেওয়ার কি আছে? যখন ইচ্ছা হবে দেখা করতে চলে যাবে। রিমসা আমতা আমতা করে বলে, আম্মা, এই কথাটা যেন আর কেউ না জানে। আমি চাই না অন্যদের জানাতে। রেহানা বেগম নীরবে সম্মতি জানাতেই রিমসা রেডি হয়ে বাহিরে বেরিয়ে যায়। রিমসা চলে যাবার পর ইফা জোরে জোরে চিৎকার করে বলে, রিমসার পা অনেক লম্বা হয়ে গেছে। স্বামীকে জেলে বন্দি করে রেখে সে মনে সুখে ঘুরে বেড়াচ্ছে। তাদের ছেলের যে মেয়ে এমন ক্ষতি করেছে, তাকে কেউ তো কটু কথা বলছে না, উল্টো তাকে মাথায় তুলে নাচছে। তাদের যত বাহাদুরি আমার বেলায়। আমিও আর আপনাদের অনুমতির অপেক্ষা করবই না, এই বলে দিলাম। আমার যা ইচ্ছা হবে তাই করব। সবাই কান পরিষ্কার করে জেনে রাখুন। রাত বিরাতে যেমন শিয়াল একাই হাঁক ডাক ছাড়ে, ঠিক তেমন ভাবে দিনের বেলা ইফা চিৎকারে কেউ আমলে নিচ্ছে না। ওর যা ইচ্ছা করুক, তাতে অন্যদের কিছুই না। এদিকে আজকেও রিমসাকে নিজের সামনে দেখে দায়ান অগ্নিদৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। রিমসা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, জানেন কি হয়েছে? আপনি তো জানেন না, আমি বলছি কি হয়েছে। দায়ান বলে, তোমার নাটক করার দরকার নেই, আমি কিছুই জানতে চাই না, তুমি যাও এখান থেকে। রিমসা মুখ ভেঙচি কেটে বলে, আপনার শোনার ইচ্ছা না থাকলেও আমি তো বলতে ইচ্ছুক। এখানে আসার কিছুদিন আগে এক বুড়িমা আমাদের বাড়িতে বিচার চাইতে এসেছিল, যার ছেলেকে আপনি তোতা পাখির মতো সুন্দর করে বুঝিয়েছিলেন যেন সে তার মাকে কষ্ট না দেয়। কাল রাতে কে বা কারা যেন সেই বুড়িমার ছেলেকে কি মারটাই না মেরেছে। বেচারা হসপিটালে ভর্তি, হয়তো নাও বাঁচতে পারে। দায়ান হচকিত হয়ে বলে, তো আমি কি করব? কে মারা গেল বা বেঁচে থাকলো এসব জেনে শুনে আমার কাজ নেই। জানি তো আপনার কাজ নেই, তবু আমি জানাতে আসলাম। আপনি বাড়িতে নেই, এসব খবর তো জানতে পারবেন না। আশেপাশের সব তথ্য সম্পর্কে আপনাকে অবগত করাটা আমার কর্তব্য, বুঝলেন? দেখুন না, আপনি নেই, তবু আপনার অবর্তমানে আমি ঠিকই আপনার দায়িত্ব পালন করছি। দায়ান গম্ভীর সুরে বলে, তোমাকে আমার পরিবারের বা আমার কোনো দায়িত্ব পালনে দায়িত্ব আমি দেইনি। অযথা আগ বাড়িয়ে দায়িত্ব পালনের কোনো দরকার নেই। আরে ধুর, আপনি কেন বলবেন? বিয়ের পর স্বামীর সব দায়িত্বে স্ত্রীর ভাগ থাকে, তাই আমি নিজে থেকে আপনার সব কাজের দায়িত্ব নিয়েছি। দায়ান রিমসা অনেকটা সামনে এসে দাঁড়িয়ে বলে, এই তোমাকে না আমি জীবনের সব থেকে বড় কষ্টটা উপহার দিলাম, সতীন এনেছি তোমার জন্য।
তুমি তবুও কেন দূরে যাচ্ছ না বলবে? রিমসা তাচ্ছিলের সাথে বলে, সারা জীবন আপনার সাথে থাকার জন্য ওয়াদা করেছি, তাহলে মাঝপথে কি করে আপনাকে ছেড়ে দেই বলেন? এখনো একসাথে দুজনের মরা বাকি আছে, আর ওই সতীন দুদিনের জঞ্জাল। রিমসা, তুমি জীবনটা যেমন ভাবছো এটা কিন্তু মোটেই এমন নয়। তুমি জানো না আমার সাথে জড়ানোর পরিণাম কি ভয়াবহ হতে পারে। আমি চাই না তুমি কোনো দিন এই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হও। প্লিজ, এখনও সময় আছে। আমার জীবন আর আমার পরিবারের কাছ থেকে চলে যাও। সব কিছু ছেড়ে যাবার জন্য তো আমি আপনার জীবনে আসি নাই, তাহলে যাবার কথা কেন আসছে? আর যদি চলে যাওয়ার হতো তাহলে বিয়ের দিন কখনো আপনার সাথে আসতাম না। দায়ান জানে রিমসা ঘাটতেরা, একে বোঝানোর ক্ষমতা দায়ানের নাই, তাই এখন নিজেকে পরাজিত ভেবে সান্ত্বনা দিচ্ছে। রিমসা বলে, এক্ষুনি নিজের পরাজিত ভাবার দরকার কি? সামনে হয়তো আপনার সময় আসতে পারে, বলা যায় না। তবে হ্যাঁ, ওই সময়ের আগে আমি ইফার থেকে আপনাকে আলাদা করে দিব, এই বলে দিলাম। রিমসা প্রস্থান করতেই দায়ান বলে, কোনো ভুলক্ষণে যে এই লবঙ্গ লতিকার সাথে দেখা হয়েছিল আল্লাহ ভালো জানে। আল্লাহ, এই পাগলের হাত থেকে তোমার নিরীহ বান্দাকে বাঁচাও। আমি যত ওর ভালো করতে চাইছি ততই মেয়েটা কষ্ট পাচ্ছে। জানি না আমাদের এই সম্পর্কের পরিণাম কি হবে। রিমসা সুন্দরী খালপাড়ের সামনে মেইন রোড দিয়ে বাড়িতে আসছিল। হঠাৎ করে দেখে কয়েকটা ছেলে মেয়ে খালের পাড়ে বসে আড্ডা দিচ্ছে। দূর থেকে দেখে বুঝতে বাকি থাকে না তারা কি করছে সেখানে। রিমসা ভ্রুকুচকে নিজেই নিজেকে প্রশ্ন করে বলে, এই খালপাড় বনভোজনের স্থান কবে থেকে হলো? তাও আবার যেখানে লোকেদের লাশ পাওয়া যাচ্ছে। হ্যাঁ মানছি, খালপাড়ের আশেপাশে বড় বড় গাছপালা দিয়ে ভরা। এখানের প্রাকৃতিক পরিবেশ সুন্দর, তাই বলে যে কোনো স্থানকে লোকেদের মনোরঞ্জনের পরিবেশ বানানো উচিত না। তার আশেপাশে বসবাসকারী লোকেদের সমস্যা হতে পারে। রিমসা বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে ইলমা আর ঝর্ণাকে প্রশ্ন করে, আচ্ছা রূপসী, খালপাড় কি বনভোজন করার জন্য উন্মুক্ত? ঝর্ণা আর ইলমা দুজনে অবাক হয়ে যায় রূপসী খালের এই নতুন কাহিনী শুনে। ইলমা বলে, কি যে বলো না ভাবি, সদর থেকে কিছুটা দূরে আমাদের গ্রাম। তার মানে এই নয় যে আমাদের গ্রামটা একদম গ্রাম্য গ্রাম্য। আমাদের গ্রাম সদরের মতো উন্নত না হলেও এখানে সদরের মতো করে সবাই মোটামুটি জীবনযাপন করতে চেষ্টা করে। আর রূপসী খালপাড় গ্রামের সবার বেড়াতে যাবার স্থান ছিল, তবে 2 বছর আগে একটা দুর্ঘটনার পর থেকে সবাই সেখানে যাওয়া কমিয়ে দিয়েছে। তার মানে এই নয় যে রূপসী খালপাড় সদরের মানুষদের বিনোদনের স্থান। হয়তো তারা নিজে থেকেই খালপাড়কে বিনোদনের স্থানে পরিণত করতে চাইছে। রিমসা বলে, আমি কিন্তু 2 বছর আগে এই খালপাড়ে অনেককেই দেখেছি। 2 বছর আগে খালপাড়ের দুর্ঘটনার সময় আমি আমাদের গ্রামে ছিলাম। আমি যেদিন ফিরে যাচ্ছিলাম সেদিন দেখেছিলাম সেখানে কিছু মানুষকে আর্তনাদ করতে। তবে দূরে থাকার জন্য ওখানে কি হয়েছিল তা বুঝতে পারি নাই। তবে কিছুটা সময় পর রাস্তা থেকে যা বোঝার দেখার দেখতে পেয়েছিলাম। ইলমা ভ্রুকুচকে বলে, ভাবি তুমি না তোমার বিয়ের কিছুদিন আগে গ্রামে এসেছিলে, তাহলে 2 বছর আগে কেন এসেছিলে? রিমসা মুচকি হাসি দিয়ে বলে, আমার বড় ভাইয়ের বিয়েতে এসেছিলাম। বড় ভাইয়ার এক কথা ছিল, আমার বোন যদি এই গ্রামে আবার আমার বিয়েতে উপস্থিত না থাকতে পারে তাহলে সে গ্রামে থেকে সে বিয়ে করবে না। তাই ভাইয়ার মন রাখতে বাবা আমাকে মামাবাড়ি থেকে আনতে গেছিল। ইলমার মুখটা হঠাৎ করে বিষাদের কালো ছায়াতে ঢেকে যায়। রিমসাকে উদ্দেশ্য করে বলে, ভাবি আমার কাজ আছে, আমি আসছি। ঝর্ণা ইলমার পেছনে পেছনে চলে যায়। সেদিন সারাদিন আর ইলমা আর ঝর্ণার সাথে রিমসার কথা হয়নি। রিমসা একটু ব্যস্ত ছিল, কারণ চেয়ারম্যান সাহেব বাড়িতে এসেছে, তার সাথে কিছু আলোচনা করতে ব্যস্ত ছিল। রাতে ঘুমাতে এসে রিমসা পড়েছে বিপদে। কিছুতেই চোখের পাতায় ঘুমপড়িদের দেখা মিলছে না। সে জানালার বাহিরে ওই দূরাকাশের প্রাণে দৃষ্টি নিক্ষেপ করে। পুরো আকাশে আজ তারার মেলা বসেছে। অন্ধকার আকাশের বুকে হাজারো তারা মিটমিট করে জ্বলছে। এসব দেখে রিমসার অতীতের কথা মনে পড়ছে। রিমসা তার অতীতের পাতায় ডুব দেয়। মামা মামির 2 পুত্র সন্তান ছিল, তাদের কোনো কন্যা ছিল না। তারা রিমসাকে নিজের মেয়ের মতো স্নেহ করে। রিমসার মামার অবস্থা ভালো ছিল, শহরে তাদের 4 তলা বিল্ডিং বাড়ি ছিল। শুরুতেই রিমসার মামা মামি নিচতলাতে থাকতো, পরে তাদের 2 ছেলে লেখাপড়া করার জন্য বাড়ি থেকে দূরে চলে গেল।
তারা তাদের বিল্ডিংয়ে দোতলায় শিফট করে। দোতলাতে রিমসাকে পূর্ব দিকে অ্যাটাচ বাথরুমযুক্ত রুম দেয়। রিমসা সেখানে পরিচিত কেউ ছিল না। তার উপর সে মেয়ে মানুষ দেখে মামি আশেপাশে কারোর সাথে তাকে সেভাবে মিশতে দিত না। যেদিন কাল পড়ছে, আপন মানুষকে বিশ্বাস নেই। সেখানে পরের বাড়িতে সে মেয়ের যাতায়াত পছন্দ করতো না, তাই লেখাপড়া নিয়ে রিমসাই ব্যস্ত ছিল। রিমসা রাত জেগে পড়তে ভালোবাসতো। একদিন রাত 2টা বাজে, সামনে ক্লাস 10-এর প্রথম সাময়িক পরীক্ষা। সেই পরীক্ষার টেনশনে তার ঘুম আসছিল না। কি করবে ভাবছিল। হঠাৎ মনে হলো আমার রুমে বারান্দা আছে, সেখানে রাতে কখনো যাওয়া হয়নি, আজকে না হয় উদ্বোধন করি। যেই ভাবনা সেই কাজ। বারান্দাতে আসতেই দেখে তার পাশের বিল্ডিংয়ে বারান্দায় একদম সাথে প্রায় হাত দিলেই স্পর্শ করা যাবে। বারান্দার সামনে একটা রুমের জানালা খোলা। জানালার সামনে টেবিল চেয়ারে বসে একজন যুবক পড়ালেখা করছে। হঠাৎ করে তার রুমের সামনে এমন যুবকের দেখা পাবে ভাবতেই পারেনি। এদিকে রুমের পাশে সুপুরুষ ছেলে রুম ভাবতেই বুকের মাঝে দুকদুক শব্দ করে ওঠে। ওই রুমের আলোতে পড়ুয়া ছেলেটাকে মুগ্ধ নয়নে রিমসা দেখতে ব্যস্ত। হঠাৎ করে ছেলেটা জানালার বাহিরে দৃষ্টিপাত করতেই স্তব্ধ হয়ে যায়। তার জানালার সামনে মেয়ে কোথায় থেকে আসলো? সে হুট করে মাঝরাতে তার জানালার বাহিরে কোনো বালিকাকে কখনোই আশা করেনি। ছেলেটা বিরক্তি বোধ করে বলে, এই মেয়ে, কে তুমি? এত রাতে ভূতের মতো বারান্দায় এভাবে আমার জানালার সামনে দাঁড়িয়ে আছো কেন? যে কেউ তোমাকে এইভাবে দেখে হার্ট অ্যাটাক করবে। রিমসা প্রতি উত্তরে বলে, আমার নাম রিমসা, আর আমি বারান্দার আলো জ্বালিয়ে এসেছি যাতে কেউ আমাকে এভাবে দেখে ভয় না পায়। এখানে আমি নিজের রুমের বারান্দাতে আছি, কারোর রুমের জানালার সামনে নয়। ছেলেটা বলে, রিমসা নামের মানে কি? এইসব নাম রাখো কেন? তাছাড়া তুমি আমার জানালায় উঁকি দিচ্ছ দেখে বোঝা যাচ্ছে। রিমসা বিরক্তি বোধ করে বলে, রিমসা নামের অর্থ সফল বা বিজয়ী নির্দিষ্ট করে। বাবা মা তাদের নামের সাথে মিলিত করে আমার নাম রেখেছে রিমসা। বাবার নাম শাওন হোসেন আর আম্মুর নাম রিমঝিম। আম্মুর নামের প্রথম 2 অক্ষর রিম আর বাবার প্রথম অক্ষর সা দিয়ে রাখা হয়েছিল রিমসা। আর রিমসা নামের অর্থ সুন্দর, তাই তাদের আদরের মেয়ের নাম রিমসা রেখেছে। ছেলেটা ভ্রুকুচকে বলে, আমাদের এলাকায় তো শাওন হোসেন নামের কেউ নেই, আর তুমি এখানে কিভাবে আসলে? রিমসা মুখ ভেঙচি দিয়ে বলে, এই বিল্ডিংটা আমার মামার। আমি আজমল সাহেবের একমাত্র বোনের মেয়ে। দিন 15 হলো নিচতলা থেকে তারা উপরতলাতে শিফট করেছে। ছেলেটা বলে, ও আচ্ছা, তুমি আজমল আঙ্কেলের ভাগ্নি। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 10-এ পড়ি। সামনের বছর এসএসসি পরীক্ষা দিব। ছেলেটা এবার গভীর কণ্ঠে বলে, একদম পিছমে যাও, অনেক রাত হয়েছে, নিজের রুমে যেয়ে ঘুমিয়ে পড়ো। রিমসা বলে, আপনিও তো রাত জেগে আছেন, আগে নিজে ঘুমোতে যান, তারপর অন্যকে জ্ঞান দেবেন। তুমি আচ্ছা ফাজিল মেয়ে তো। দেখছো না আমি লেখাপড়া করছি। এখন ঘুমাবার সময় নেই আমার। লেখাপড়া করা আমার জীবনের মূল উদ্দেশ্য। এই লেখাপড়া করে আমি নিজেকে প্রতিষ্ঠিত করব, অন্যের উপকার করে নিজের নাম উজ্জ্বল করব। রিমসা জিজ্ঞাসা করে, তা আপনার নাকি? ছেলেটা ভ্রু কুচকে বলে, আমার নাম জেনে তোমার কাজ কি? আপনি এত সময় ধরে আমাকে এত প্রশ্ন করেছেন, তার উত্তর দিতে তেরামি করেছি। তাহলে আপনি কেন উত্তর দেবেন না? আমার প্রশ্নের উত্তর দিয়ে হিসাব সোজাসুজি করেন। আহিদ হক আমার নাম। আর কিছু জানা থাকলেও বলতে বাধ্য না। আর মাঝরাতে পরপুরুষের সাথে বেশি কথা বলতে নেই, বুঝলে মেয়ে? রিমসা বলে, মাঝ রাতে বাচ্চা মেয়েকে একা পেয়ে প্রশ্নের ঝুড়ি খুলে বসার সময় মনে ছিল না? বলেই নিজের রুমের ভেতর গটগট প্রবেশ করে। কি দরকার অজানা মানুষের সাথে রাত দুপুরে কথা বলার? আশেপাশে কেউ দেখলে খারাপ ভাবতে পারে, নানা রকম বাজে কথা সৃষ্টি হতে পারে। ভাগ্যিস কেউ দেখেনি ঝগড়া করাটা। তবে এই জ্যোৎস্নাময় রাতে ওই লোকটার সাথে কথা বলতে ভালোই লেগেছে। আমার বিষাক্ত জীবনটা যে সেদিন রাতের পর বদলে যাবে আমি বুঝতেই পারি নাই। পরের দিন সকালে স্কুলে যাবার জন্য গেটের সামনে দাঁড়িয়েছিলাম, তখন রাতের সেই আহিত সামনে এসে দাঁড়ায়। মামা আহিদকে দেখে বলে, আরে আহিত বাবা যে, এদিকে কোথায় যাচ্ছ? আহিদ মামাকে উদ্দেশ্য করে সালাম দিয়ে বলে, আঙ্কেল, আমি এ পথে কলেজ যাচ্ছি। কিছুদিন আগে স্বপ্ন পূরণের জন্য যেখানে পরীক্ষা দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ সে কলেজে চান্স পেয়েছি। তখন মামা তাকে উদ্দেশ্য করে বলে, আলহামদুলিল্লাহ, এই তো খুশির খবর। তোমার কাছে মিষ্টি পাওনা রইল কিন্তু। জি আঙ্কেল, লেখাপড়া কমপ্লিট করে যেদিন সরকারিভাবে কালো কোট গায়ে জড়াতে পারবো
সেদিন অবশ্যই আপনাকে এসে মিষ্টিমুখ করিয়ে যাব। আমি তাদের দুজনের কথা রাগামাথা কিছু বুঝলাম না, তবে এটুকু বুঝেছি উনি আমার থেকে অনেক বড়, আর বড় কোনো কলেজ অথবা ভার্সিটিতে পড়েন। হঠাৎ কথার মাঝে মামা আমাকে দেখিয়ে বলে, আহিদ, আমার ভাগ্নি রিমসা 10ম শ্রেণীর ছাত্রী সে। তুমি তো এখন থেকে রেগুলার এই পথে যাবে। যদি একটু কষ্ট করে মেয়েটাকে তোমার সাথে নিয়ে যাওয়া আশা করতে, তাহলে বাবা আমার বড় উপকার হতো। দেশের যে অবস্থা, সেখানে মেয়েটাকে যাত্রার সাথে যেতে দিতে পারি না। এতদিন ধরে আমি এসব করছি, তবে বেশ কিছুদিন শরীরটা ভালো যাচ্ছে না। তুমি যদি আমার এই উপকার করতে, তাহলে খুব উপকৃত হতাম। আহিদ বলে, আপনি যে বিশ্বাস করে আপনার ভাগ্নির দায়িত্ব আমাকে দিতে চাচ্ছেন, এটাই অনেক বড় ব্যাপার আঙ্কেল। মামা বলে, তোমার মতো ছেলের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, বুঝলে বাবা? এখন দেখো তুমি দায়িত্ব নেবে কিনা। আহিদ বলে, জি, আমার কোনো সমস্যা হবে না, তবে যে যাবে তার মতামত একটু জানাবেন না আঙ্কেল? মামা রিমসার দিকে তাকাতে বলে, আমার কোনো সমস্যা নেই বাবা, আপনার বিশ্বাসের ওপর আমার ভরসা আছে। সব পুরুষ যে এরকম হবে এমনটা নয়। এরপর মামার থেকে বিদায় নিয়ে আমি আহিদের সাথে রিকশাতে উঠে পড়ি। এই প্রথমবার কোনো অপরিচিত পরপুরুষের পাশে বসছি। একরাশ ভয়, লজ্জা আর জড়তা এসে আমাকে ঝেঁকে ধরেছে। আমি তার থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রেখে বসতে চেষ্টা করছিলাম। উনি হয়তো আমার অবস্থা সম্পর্কে অবগত হয়। তখন উনি বলেন, আমি বাঘ বা ভাল্লুক কোনোটাই না, তাই আমাদের দূরে বসতে যেয়ে রিক্সা থেকে নিচে পড়ে আমার মান সম্মান নষ্ট করে দিও না। আমি তখন প্রতি উত্তরে বলি, মামার কথা মতো আপনার সাথে এসছি। তার মানে এই নয় যে একদম আপনার শরীরের সাথে লেপ্টে থাকবো। যাতায়াত করতে হবে, তবে নিজেদের মধ্যে দূরত্ব রেখে, যেন মানুষেরা খারাপ কিছু না মনে করে। আহিদ ভ্রু কুচকে আমার দিকে দৃষ্টিপাত করে বলে, এইটুকু মেয়ের মুখে এত বড় কথা ভাবা যায়? আপনি আমার সম্পর্কে কিছুই জানেন না। যখন জানবেন তখন অবাক হয়ে যাবেন। আহিদ বলে, এইটুকু পিচ্ছি সম্পর্কে এত কিছু জানার ইচ্ছা আমার নেই। সেখানে রিমসা একটু অপমানিত বোধ করে, তাই সে আর কোনো কথাই বলে না। দেখতে দেখতে রিমসা স্কুলে চলে আসে। আহিদ রিমসাকে নামিয়ে দিয়ে নিজের গন্তব্যের পথে রওনা করে। রিমসা স্কুলের গেট দিয়ে প্রবেশ করতেই একটা ইন্টার পড়ুয়া ছেলে এসে রিমসার সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করে। রিমসা ভ্রু কুঁচকে বলে, এসবের মানে কি? ছেলেটা বলে, তোমাকে আমার ভালো লেগেছে, তোমার সাথে একটা সম্পর্ক গড়ে তুলতে চাই। রিমসা হুট করে ছেলেটার গালে থাপ্পড় দিয়ে বসে। ছেলেটা রেগে চিৎকার দিয়ে বলে, তোমার সাহস তো কম না, তুমি আমাকে থাপ্পড় দিলে কেন? রিমসা বলে, কোন সাহসে আমাকে প্রপোজ করতে আসেন? হ্যাঁ, আমি ছোট দেখে আমাকে প্রেমের ফাঁদে ফেলে আপনার প্রতি আসক্ত করবেন? তারপর সুযোগ বুঝে আমাকে আপনার চাহিদা মাফিক শারীরিক ভোগের বস্তুতে পরিণত করবেন? কি মনে হয় ছোট বলে কিছুই বুঝবো না? ছেলেটা বলে, এত বড় ডায়লগ সবাইকে দিতে পারে, 2 দিন পর যখন নিজে কারোর প্রতি আসক্ত হবে তখন নিজেই তার কাছে সবটা বিলিয়ে দিবে। অযথা এসব নাটকের কোনো মানে হয় না। রিমসা বলে, আমি রেগুলার নামাজ কায়েম করি, আল্লাহকে ভালোবাসি, আর যে আল্লাহকে ভালোবাসে তার এসবের দরকার হয় না। হ্যাঁ, আমি তার প্রতি আসক্ত হব যার সাথে আমার বিয়ে হবে। তাকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত সুখে থাকব। সে যদি খারাপ হয় তাকে ঘাড় ধরে সোজা পথে আনবো, তবুও তাকে কোনোদিন ছেড়ে যাব না। আর সে যদি একান্ত খুব খারাপ ব্যক্তি হয় তাহলে রাতে গলা টিপে মেরে দিব। ছেলেটা বুঝতে পারে সে এক উন্মাদ পাগলের কাছে এসেছে প্রেমের প্রস্তাব নিয়ে, তাই তো সে আর কোনো কথা না বাড়িয়ে দ্রুত প্রস্থান করে। তখন পেছন থেকে আহিদ বলে ওঠে, বাবা, এইটুকু মেয়ের দেখছি স্বামী নিয়ে সংসারের স্বপ্ন দেখা কমপ্লিট। তা তোমার মামাকে বলবো নাকি ভাগ্নের জামাই লাগবে বিয়ে দিয়ে দিতে? রিমসা পেছনে ফিরে বলে, আপনি এখানে কেন? কি দরকার আপনার? আর কখন আসলেন আপনি? আহিদ বলে, ছেলেটা যখন প্রপোজ করেছিল তখন এসেছি। ও হ্যাঁ, তুমি রিক্সাতে টিফিন বক্সটা ভুলে ফেলে রেখে আসছিলে, তাই দিতে এসে তোমার সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আমার হাতে টিফিন বক্সটা ধরিয়ে দিয়ে উনি দ্রুত স্থান ত্যাগ করে। আমি কেন জানি তার উপস্থিতিতে খুব অস্বস্তি বোধ করছিলাম। আল্লাহ জানে লোকটা আমাকে কি না কি ভেবে বসে আছে। হয়তো আমাকে উপচড়ে পাকা মেয়ে ভাবছে, তবে তিনি আমার সম্পর্কে কিছুই জানে না।
থাক, তাকে নিয়ে চিন্তা ভাবনা করে আমার কোনো লাভ নেই। সব কিছু মাথা থেকে ঝেড়ে ক্লাসে মনোযোগ দিলাম। এদিকে স্কুল ছুটির পর বাড়িতে ফেরার পথে দেখে আহিদ স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে আছে। রিমসা আহিদকে দেখে মাথা নিচু করে রাখে। আহিদ বলে, এভাবে মাথা নিচু করে রাখলে হবে? সবসময় মাথা নিচু করে চলতে হবে। একমাত্র আল্লাহর সামনে ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করবে না। আহিদের মুখে এমন কথা শুনে তড়িৎ গতিতে তার মুখের দিকে তাকিয়ে দেখে সে মুচকে হাসছে। এরপর দুজনে নীরবতা পালন করে সামনের পথে হাঁটতে শুরু করে। কিছুটা দূরে আসার পর আহিদ রিকশায় উঠে বাড়ির সামনে এসে রিমসাকে নামিয়ে দিয়ে সে তার বাড়ি যেয়ে নামে। রিমসা বাড়ির ভেতর প্রবেশ করেই আগে স্কুলে ঘটে যাওয়া সব ঘটনা তার মামির কাছে বলতে শুরু করে। মামি রিমসাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, আমার আম্মা জান কোনো ভুল করে নাই, ওই ছেলেকে উচিত জবাব দিয়েছ। আজকালে সব রিলেশন করে ছেলেমেয়েরা সমাজ একদম নষ্ট করে দিচ্ছে। বিয়ের যোগ্যতা অর্জন করার পূর্বেই তারা হারাম সম্পর্কে জড়িয়ে যায়, সাথে সামনে থাকা ব্যক্তিকে হারাম কাজ করতে আগ্রহী করে। আমি মনে করি তোমার বয়সী সকল মেয়েকে সঠিকভাবে সব কিছু তার পরিবারে বলা উচিত, যাতে করে তাদের এই উঠতি বয়সে আবেগে ভেসে হারাম সম্পর্কে জড়াবে না। তাই তো আমি নিজে তোমার সামনে সবটা ক্লিয়ার করে বলেছি, যাতে তুমি তোমার আবেগের বশে ভুল না করে বসো, তুমি তোমার জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারো। এরপর মামির কাছ থেকে উঠে নিজের রুমে চলে যাই। ফ্রেশ হয়ে হালকা কিছু খাবার খেয়ে লেখাপড়া করতে শুরু করি। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। আমার প্রথম সাময়িক পরীক্ষা শেষ, এখন সামনে টেস্ট পরীক্ষা। সেদিনের পর থেকে আমি রোজ আহিদের সাথে স্কুলে যাতায়াত করি। এভাবে আমার দিনগুলো কেটে যাচ্ছিল। দেখতে দেখতে আমি স্কুল পাশ করে কলেজের স্টুডেন্ট হয়ে যাই। আমার কলেজে ভর্তি হবার পর ব্যবস্থা আহিদ করেছে। কলেজে ওঠার পর থেকে আহিদ আর আমার সম্পর্কের সমীকরণটা বদলে যায়। কেন জানি না আহিদ আমার থেকে দূরে থাকতে শুরু করে। আমি কলেজে ভর্তি হবার কিছুদিন আগে আহিদ বাইক কিনেছে, কারণ আমাদের বাড়ি থেকে কলেজ বহুদূর। রোজ রোজ রিক্সা ভাড়া করেও সময় মতো পৌঁছানো সম্ভব নয়। বাড়ি থেকে সময়ের অনেক আগেই বেরিয়ে পড়তে হয়। স্কুলে থাকাকালীন সময় সে আমার সাথে রাতের পর রাত কত শত গল্প করেছে। আমি আমার জীবনের সব ঘটনা তার সাথে শেয়ার করেছি, কিন্তু সে আমার কাছে রহস্যের মতো ছিল। তার জীবনের কোনো কথাই সে আমার নিকটে প্রকাশ করতো না। এমনকি তার সাথে আমার এত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, তবুও আমি এটাই জানতাম না সে কী নিয়ে লেখাপড়া করে। তার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো প্রশ্ন করলে তার এক কথা, তুমি বাচ্চা মেয়ে, আমার সম্পর্কে বেশি জানার দরকার নেই। আমার সম্পর্কে মনের মধ্যে বেশি কৌতূহল রাখবে না, নয়তো আমার আর তোমার সম্পর্কের সমীকরণ বদলে যাবে, বুঝলে? সে কিন্তু এখনো রোজ আমাকে কলেজে নামিয়ে দিয়ে আসে, আবার সম্ভব হলে আসার পথে নিয়ে আসে। যদি সে ব্যস্ত থাকে তাহলে আমাকে ফোন করে বলে দেয় একা বাড়িতে চলে যেতে। কলেজে অন্যান্য মেয়েদের সাথে মেলামেশা করার পর তাদের ভালোবাসার গল্প শুনে এটা বুঝতে পারি আমার মনে আহিদের প্রতি যা আছে ওটা শুধু সম্মান নয়, সম্মানের থেকে বেশি কিছু। আমি তাকে নিজের থেকে বেশি বিশ্বাস করি, চোখ বন্ধ করে তার উপর ভরসা করতে পারি। সে যদি কখনো ইচ্ছা করতো আমার সাথে খারাপ কিছু করতেই পারতো, কিন্তু সে কখনোই এমন কিছু করে নাই। সব সময় আমার সাথে দূরত্ব রাখতে চেষ্টা করেছে, যেন আমি কখনো তার প্রতি দুর্বল হয়ে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে না দেই। এভাবে বেশ কিছুদিন চলতে থাকে। সে আমাকে যত বেশি ইগনোর করছিল, আমি তত বেশি তার প্রতি আসক্ত হয়ে পড়ছিলাম। এভাবে আমার ইন্টারে দ্বিতীয় বর্ষ শুরু হয়। আমি এবার আমার অনুভূতিগুলোকে সঠিকভাবে বুঝতে পারি। আমি সত্যি তাকে ভালোবেসে ফেলেছি। এটা হয়তো বিপরীত লিঙ্গের প্রতি থাকা কৌতূহল থেকে সৃষ্টি। আমি যখন নিজের অনুভূতি সম্পর্কে অবগত হলাম, তখন আহিদকে জানাতে চাইলাম। তাই একদিন কলেজের গেটে নামার পর আহিদকে প্রশ্ন করি, আচ্ছা, আমার যদি ওনাকে পছন্দ হয় অথবা তাকে ভালোবাসতে শুরু করি, তখন সেই ব্যক্তির কাছে কি আমার অনুভূতি প্রকাশ করা উচিত হবে? আহিদ সোজাসুজিভাবে বলে, কখনো কোনো ছেলের কাছে নিজের অনুভূতি প্রকাশ করতে যাবে না। তোমার মনে যে অনুভূতি আছে তার সামনের ব্যক্তির মনে নাও থাকতে পারে। তুমি তার নিকট অনুভূতি প্রকাশ করা মাত্র তার হাতের পুতুল হয়ে যাবে। সে ইচ্ছা করলে তোমার অনুভূতিকে সম্মান করতে পারে, আবার ইচ্ছা করলে অসম্মানও করতে পারে। সেই ব্যক্তি যদি আমিও হই, তবুও নিজের আবেগ কন্ট্রোল করবে। সামনের মানুষের যোগ্যতা আছে কিনা তা আগে যাচাই বাছাই করবে।
সে কি তোমার এই ছোট হৃদয়ের সুখের খোঁজ হতে পারবে? সে কি তোমার হৃদয়ের অনুভূতিকে পবিত্রতা দান করতে পারবে? নাকি তোমার অনুভূতি নিয়ে খেলা করবে? তাই কি দরকার নিজের আত্মসম্মান অন্যের নিকটে বিসর্জন দেওয়ার? সেদিন তার কথা শুনে দীর্ঘশ্বাস ছেড়ে বলেছিলাম, ধন্যবাদ আপনাকে। তারপর আবারও কিছুদিন মুখটা বন্ধ করে নীরবে তার সাথে পথ চলা শুরু করি। সে মাঝে মধ্যে আমাকে নিয়ে হুটহাট বেড়াতে চলে যেত। তার এসব কাণ্ডে আমি খুব অবাক হয়ে যেতাম। একদিন রাতে সে আমাকে ফোন দিয়ে বলে, রিমসা, কাল ভোরে ফজরের নামাজ পড়ে বাইরে চলে আসবে, তোমাকে নিয়ে কোথাও যাবার আছে। বলেই ফোনটা রেখে দিল। আমি বাধ্য মেয়ের মতো তার কথা শুনে ভোরে বেরিয়ে পড়ি। সে আমাকে নিয়ে শহর থেকে একটু দূরে চলে আসে। তার বাইকটা থামাতে আমি স্তব্ধ হয়েছিলাম কিছুটা সময়, কারণ একটা বাড়ির চারপাশে লাল কৃষ্ণচূড়া গাছ, লাল কৃষ্ণচূড়া ফুল পড়ে বাড়িটার সৌন্দর্য হাজার গুণ বেড়ে গেছে। ফুলের লাল পাপড়ি পরে সবটা ঢেকে রেখে লাল রঙে মাধুরীতে আমি হারিয়ে গেছি এই ফুলের সৌন্দর্যে। সে হুট করে আমার হাত ধরে আবারও ফিরিয়ে নিয়ে চলে আসে। এই লোকটা এমন কেন? যখন যা ইচ্ছা তাই করে আমার সাথে। ধুর, ভালো লাগে না। তার উপর নিজের রাগ প্রকাশ করতে পারি না। যদি পারতাম তাহলে তাকে ঠিক উগান্ডা পাঠিয়ে দিতাম। এভাবে আমার কলেজ জীবনের সমাপ্তি ঘটে। এখন আমি একজন অ্যাডাল্ট মেয়ে, 18 বছর পূর্ণ হয়েছে আমার। তবুও আমি আমার হৃদয়ের অপ্রকাশিত অনুভূতি তার নিকটে ব্যক্ত করতে পারি নাই। তাকে আজ পর্যন্ত এই কথা বোঝাতে পারি নাই, আপনি আমার হৃদয়ের তৃপ্তি, এই অশান্ত মনের শান্তির পরশ। এখন আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। আজকাল মামা মামি আর আহিদের সাথে মেলামেশাটা খুব একটা পছন্দ করি না। একদিন বিকালে আহিদ আমাকে বলে, জানো রিমসা, আমি তোমার স্বপ্ন পূরণ করেছি। এখন আমি জব করছি, ইচ্ছা করলেই কারো সারা জীবনের দায়িত্ব নিতে পারি। তার মুখে এমন কথা শুনে বুকের মাঝে মোচড় দিয়ে ওঠে। আমি অশ্রুসিক্ত নয়নে তার দিকে দৃষ্টিপাত করে বলি, আপনার বিয়েতে আমাকে দাওয়াত দিতে ভুলবেন না। আহিদ সেদিন প্রথম আমার মাথায় জোরে একটা টোকা দিয়ে বলে, আসলে তুমি ছাগলের 3 নাম্বার বাচ্চা। এত প্রতিবাদী, এত আত্মসম্মান বোধ তোমার, আর একজন পুরুষের মনের কথা বুঝতে পারলে না। আরে বোকা, এত বছর ধরে আমাকে দেখে এই চিনলে? তুমি ব্যতীত অন্য কোনো মেয়ে আমার জীবনে আছে? গাধি নাম্বার 1। সে নাকি তার স্বামীকে নিয়ে সারা জীবন সুখে থাকবে। এমন গাধি মার্কা মেয়েকে বিয়ে করতে চাওয়াটা বোকামি। রিমসা চোখের অশ্রু মুছে বলে, আপনি সত্যি আমাকে পছন্দ করেন? আমাকে আপনার জীবন সাথী করবেন? না, আমাদের পাশের বিল্ডিং এর আন্টিকে করবো এবার খুশি। কেউ কাউকে এভাবে প্রপোজ করে বুঝি? আহিদ ধমকের সুরে বলে, একদম চুপ বেয়াদব মেয়ে, আমি তোমার প্রেমে প্রস্তাব দিচ্ছি না, বিয়ে করতে চাইছি। রাজি থাকলে হ্যাঁ বলো। তোমার মামা মামির সাথে কথা বলতে হবে, কারণ এত বছর ধরে নিজের অনুভূতিগুলোকে খুব কষ্ট চেপে রেখেছি, আর সম্ভব না। এই পিচ্ছি একটা মেয়ে যাকে দেখে যে কেউ প্রেমে পড়তে বাধ্য হবে, তাকে এত বছর ধরে আমি আমার আশেপাশে রেখেও প্রেম করি নাই, একটু পবিত্র সম্পর্কে জড়ানোর ইচ্ছায়। আমার এখন তোমাকে সারা জীবনের জন্য লাগবে, বুঝলে পিচ্ছি? তুমি ছাড়া আমার মতো এই ছন্ন ছাড়া লোকের কপালে আর কেউ জুটবে না, আর না আমি কোনোদিন তুমি ছাড়া অন্য কারো কথা কল্পনা করতে পারবো। রিমসা আহিদের প্রশ্নের উত্তর দেবে ঠিক সে সময় তার মুঠোফোনটা চিৎকার করে ওঠে। স্ক্রিনের উপর বাবা নামটা জলজল করছিল। দ্রুত কলটা রিসিভ করে কথা বলতে শুরু করে রিমসা। অপর প্রান্ত থেকে বাবা দ্রুত গতিতে বলল, আম্মুজান, তোমাকে ছাড়া তোমার বড় ভাই বিয়ের পিড়িতে বসতে নারাজ, তাই কিছু ড্রেস গুছিয়ে নিও, কাল সকালে তোমাকে নিতে আসবো আমি। রিমসা বলে, আমি যাব? রিমসার বাবা বলে, হ্যাঁ তুমি আসবে, তাছাড়া তোমার মামা মামি বিয়ের আগের দিন আসবে, সো তুমি ভাইয়ের বিয়েতে আসার জন্য প্রিপারেশন নাও। বাবা ফোনের লাইনটা বিচ্ছেদ করতেই একটা দীর্ঘশ্বাস ফেলে আমি আহিদের দিকে দৃষ্টিপাত করে বলি, আমাকে কাল গ্রামের বাড়িতে যেতে হবে। আহিদ প্রশ্ন করে, তুমি যাবে? হ্যাঁ যেতে হবে, কারণ বড় ভাইয়ের বিয়ে, সে আমাকে ছাড়া বিয়ের পিড়িতে বসবে না। আব্বু কাল আমাকে নিতে আসবে। আহিদ বলে, তাহলে তোমার বাবার সাথে কি কালকে কথা বলবো? রিমসা বলে, না ভাইয়ার বিয়ের ঝামেলা মিটমাট হয়ে যাক, তারপর না হয় আপনি সবার সাথে কথা বলবেন। আচ্ছা, সমস্যা নেই। তাহলে কয়দিনের জন্য আমার দৃষ্টির আড়ালে যাচ্ছ তুমি জানতে পারি? 4-5 দিনের জন্য মনে হয়। আহিদ বলে, তোমার বড় ভাইয়ের বিয়ের পর তুমি আমার বউ সাজার জন্য রেডি থাকবে সুন্দরী। বেশি প্রতীক্ষা করালে তোমার খবর আছে। বাবার বাড়ি থেকে তুলে এনে জোর করে হলেও আমার বউ করবো তোমাকে। রিমসা মুচকি হাসি দিয়ে বলে,
আমি যাচ্ছি, ভালো কথা, তাই বলে এই কয়েকদিনের জন্য যদি অন্য কারোর মায়াজালে জড়িয়ে পড়ো তাহলে তোমার খবর আছে। থানাতে মামলা করে জেলখানাতে বন্দি করে রাখবো তোমাকে। পারবে আমাকে জেলখানাতে বন্দি রাখতে? রিমসা অ্যাটিটিউডের সাথে বলে, দরকার হলে এই রিমসা সব কিছু করতে পারে, তবুও তোমাকে ছাড়তে রাজি নাই। আপনি সারা জীবনের জন্য আমার। পরের দিন সকালে মামা মামির কাছ থেকে বিদায় নিয়ে বাবার সাথে গ্রামের বাড়ি পাড়ি দেয় রিমসা। সেই যে বনবাসী হওয়ার সময় গ্রামটা দেখেছিলাম, সে আগের রূপে গ্রামটা আমার আর নেই। আমিও সময়ের সাথে পরিবর্তন হয়েছি, আমার সাথে সাথে আশেপাশের সব কিছু পরিবর্তন হয়েছে। আমি বাড়িতে আসার পথে দেখি রূপসী খাল। এই খালের আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য অনেক মনোমুগ্ধকর। আশেপাশের সব গ্রামের মানুষেরা এখানে ঈদের সময় ঘুরতে আসে। আমাদের আশেপাশে গ্রামের মানুষের বিনোদনের একটা স্থান। তবে আমি আজকে দেখছি এখানে শহরে ওভার স্মার্ট বেয়াদব টাইপের ছেলেরা আড্ডা দিচ্ছে। বাবাকে এই বিষয়ে প্রশ্ন করলে তার উত্তর এমন ছিল, আম্মু, যে কোন স্থানের প্রাকৃতিক সৌন্দর্যের উপর সে স্থান ব্যতীত অন্য স্থানের মানুষদের উপভোগ করার অধিকার আছে। প্রকৃতি আমাদের সবার জন্য, তার সৌন্দর্য কোনো একটা স্থানের মানুষদের জন্য সীমাবদ্ধ না। তখন বুঝেছিলাম আমার বাবাকে কিছু জিজ্ঞেস করে লাভ হবে না, সে আগে থেকে এমন স্বভাবের মানুষ। তবে আমার এসব মোটেই পছন্দ না। বাঙালি যেখানেই নিরিবিলি পরিবেশ দেখে সেখানেই দল বেঁধে চলে যায়। তাদের নিজেদের তো প্রাইভেসি নাই, আবার অন্যদের প্রাইভেসির খবর রাখে না। প্রকৃতির সৌন্দর্য দেখলেই হলো। স্থানটাকে একদম জঙ্গলে পরিণত করে ছাড়ে। বাড়িতে আসার পর আম্মুর করা আদেশ, দরকার ছাড়া রুমের বাহিরে এক পা রাখবে না। আমি জানি আম্মু আমার উপরে কেন এমন ধারা জারি করেছে, কারণ আমি রুমের বাহিরে গেলে, বাড়ির বাহিরে যাব, তখন গ্রামের লোকেরা আমাকে দেখে অপমানজনক কিছু বাক্য প্রয়োগ করবে। তাদের সে সমস্ত কটু কথা শুনে আমার মনটা বিষাদগ্রস্ত হবে। আমিও চাইছি না তাদের এই সমস্ত বাজে কথা কানের ভেতর প্রবেশ করাতে। তাই নিজেই নিজেকে সংযত রাখলাম কিছুদিন। ভাইয়ার বিয়েতে সেভাবে খুব আনুষ্ঠানিকতা পালন করা হয়নি, তবে গ্রামে বাস করে যেটুকু না করলে চলে না সেই পরিমাণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিয়ের আগের দিন সন্ধ্যায় ছোটোখাটোভাবে হলুদের আয়োজন, পরের দিন বিয়ে বরযাত্রী যাওয়া, বিয়ের পর দিন বৌভাতের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই 3 দিন আমি নিজেকে নিজেই বাবার বাড়ির মেহমান মনে করেছি। আমার গ্রামে থাকার মেয়াদ বৌভাতের দিন পর্যস্ত ছিল। পরের দিন সকালে বাড়ির সকলের কাছ থেকে বিদায় নিয়ে মামা মামি আর বাবার সাথে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। হঠাৎ রূপসী খালের রাস্তার সামনে দিয়ে যাবার সময় দেখি শত শত মানুষের ভিড়। এত মানুষের ভিড় দেখে খুব কৌতূহল হচ্ছিল। সেখানে পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স এসব দেখে কিছুটা অনুমান করেছিলাম হয়তো এখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদের গাড়িটা সেখানে কিছু সময়ের জন্য থেমেছিল। বাবাকে কিছু জিজ্ঞেস করলে কোনো উত্তর দিতে পারে না। যেখানে অনেক স্কুলের মেয়েরা উপস্থিত ছিল, সাথে আশেপাশের গ্রামের লোকেরা। এই ভিড়ের মধ্যে থেকে ভিকটিমের বাড়ির লোকেদের আর্তনাদ বাতাসে বাতাসে ভেসে কানে এসে বাজছিল। কি এক ভয়ানক পরিবেশ! যে কোনো দুর্ঘটনায় কেউ মারা গেলে অন্যদের কিছু না হলেও ভিকটিমের পরিবারের হারায় তাদের বাড়ির একজন ভালোবাসার সদস্য। হয়তো সেই সদস্য তাদের বাড়ির একমাত্র উপার্জিত ব্যক্তি হতে পারে। হারিয়ে যাওয়া মানুষগুলো তার বাড়ির প্রাণ হয়ে থাকে। আমাদের গাড়িটা হঠাৎ সামনের দিকে অগ্রসর হতে শুরু করে। তখন খালপাড় থেকে ভিকটিমের লাশটা অ্যাম্বুলেন্সের ভিতরে প্রবেশ করাতে নিয়ে আসছিল। দূর থেকে কিছু বুঝতে না পারলেও লাশটা ভেতরে রাখার দৃশ্যটা হৃদয়ে রক্তক্ষরণের সৃষ্টি করেছিল। জানি না কোন মা তার কলিজার টুকরো সোনার ধন হারিয়েছে। আল্লাহ, তুমি যাকে নিজের কাছে নিয়েছো তাকে বেহেশত দান করিও, আর সেই অভাগী মাকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করবেন। আমিন। আমি বিষাদগ্রস্ত মনটা নিয়ে বাড়িতে আসতেই নিজের রুমে এসে ছুটে যাচ্ছি। তবে সেখানে যেতেই এক রাশ হতাশ আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আমার ছোট্ট হৃদয়টাকে। কারণ বারান্দার ওপারের জানালাটা বন্ধ ছিল। এত বছর তার সাথে সম্পর্ক, কিন্তু আজ পর্যন্ত কখনো জানালা বন্ধ পাইনি। তাহলে আজ কেন বন্ধ? বাড়িতে যে তার সাথে যোগাযোগ করা হয়নি বলে কি সে রাগ করেছে? আসলে সেখানে মোবাইলে নেটওয়ার্ক সমস্যা ছিল, কিন্তু সে আমার উপর রাগ করবে কেন? আমি কখনো আমার অনুভূতি তার নিকটে প্রকাশের সাহস করা হয়নি। বিষাদগ্রস্ত মনটা নিয়ে মামা মামির সাথে কথা বলতে বলতে ড্রয়িং রুমে এসে দাঁড়াতেই পা দুটো আমার বরফের মতো জমাট বেঁধে গেল। মামা দেখি মামিকে উদ্দেশ্য করে বলছে, জানো, আমাদের পাশের বাড়ির ছেলেটা 3 দিন আগে মারা গেছে। আল্লাহ ছেলেটার বাবা মাকে ধৈর্যশীল করুন। এতটুকু কথাই যথেষ্ট ছিল আমার পুরো পৃথিবী অন্ধকার করে দেওয়ার জন্য।
আমি সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারি নাই। এক দৌড়ে রুমে এসে দরজা বন্ধ করে বাথরুমে প্রবেশ করি। তারপর হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ি। এটাই বুঝি আমার প্রাপ্য ছিল। ভালোবাসার মানুষকে ভুলে যাওয়া সম্ভব না, আবার তাকে ছেড়ে বেঁচে থাকবো এটা ভাবতেই দম বন্ধ হয়ে আসার উপক্রম। এত বছর আমি যে আমার আপনিতে আসক্ত, তাকে ভুলে যাব কি করে? তার সাথে যোগাযোগ না করাটা আমার ভুল। একটু দূরত্ব সারা জীবনের কান্নার কারণ হয়েছে। এসব আকাশ পাতাল চিন্তায় আমার হৃদয়ের মাঝে ঘূর্ণিঝড় হচ্ছিল। পরের দিন সকালে রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম ভার্সিটিতে যাবার জন্য। তখন মামা এসে বলে, রিমসা, আজকের পর থেকে তোমাকে একা একা চলাফেরা করতে হবে। আহিদের পক্ষে আর তোমাকে প্রোটেকশন দিয়ে নিয়ে যাওয়া সম্ভব না।